অর্জুন একজন কোটিপতি যুবক। সে বেশ ভালো ব্যবসা করে এবং প্রচুর অর্থ উপার্জন করে। তার জীবনে আগে অনেক কষ্ট ছিল, কিন্তু এখন তার জীবন বেশ ভালোভাবে চলছে। কোনো রকম সমস্যা নেই। তার নিজের একটি কোম্পানি আছে, যেটি সে সফলভাবে পরিচালনা করছে এবং প্রচুর অর্থ উপার্জন করছে। একদিন সন্ধ্যায় যখন সে তার কোম্পানি থেকে গাড়িতে করে বাড়ি ফিরছিল, তখন পথে অনেক পুরনো কথা মনে পড়ছিল। সে সেই দিনগুলোর কথা ভাবছিল, যখন তার মা অন্যের বাড়িতে ঝাড়ু দেওয়া মোছার কাজ করে তাকে পড়াশোনা করিয়েছিল। মায়ের এই ত্যাগের কথা ভেবে তার চোখে জল এসে যায়। তারপর সে ভাবতে শুরু করে, সেই সময় আমার মা আমার জন্য এত কিছু করেছিল। আজ আমি আমার মাকে জিজ্ঞাসা করব, মা, তুমি কিছু চাও কি? যদি মা আমাকে কিছু বলেন, আমি তা অবশ্যই পূরণ করব। এই ভেবে সে চোখে জল নিয়ে গাড়ি চালাতে চালাতে তার বিশাল বাংলোতে পৌঁছে যায়, যেখানে সে তার মায়ের সঙ্গে থাকে। বাংলোয় পৌঁছে সে গাড়িটি গ্যারেজে রাখে এবং তারপর বাংলোর ভেতরে চলে যায়। সেখানে কিছু চাকর বাকর রাখা আছে, যারা তার মায়ের দেখাশোনা করে। কিন্তু আজ যখন সে তার মায়ের কাছে যায়, তখন প্রথমে মায়ের পা ছুঁয়ে প্রণাম করে এবং তারপর মায়ের খোঁজ খবর নিতে শুরু করে। এটা সে প্রতিদিন করে, কারণ তার মা কষ্ট করে তাকে পড়াশোনা করিয়েছে, তাই সে তার মায়ের এই ঋণের কথা জানে। এরপর মা যখন বলে, হ্যাঁ বাবা, আমি ঠিক আছি, কোনো সমস্যা নেই, তখন অর্জুন বলতে শুরু করে, মা, এখন তো আমি সফল হয়েছি, আমি কিছু চাই। এই কথা শুনে মা বলে, বল বাবা, তুমি কি চাও? তখন অর্জুন বলে, তুমি তোমার কোনো ইচ্ছা আমাকে বলো, আমি সেই ইচ্ছা পূরণ করতে চাই। মা এই কথা শুনে বলে, বাবা, আমার তো কোনো ইচ্ছা নেই, ভগবানের দয়ায় আমাদের সৎ কিছু আছে। আমার একমাত্র ছেলে ছিল, সেও সফল হয়েছে, আমার আর কি চাই? এর বেশি আমার কিছু লাগবে না, শুধু তুই একটা ভালো মেয়ের সঙ্গে বিয়ে করলেই হবে। কিন্তু অর্জুন আবার বলে, না মা, তুমি আমাকে কোনো না কোনো ইচ্ছা বলো, আমি তা পূরণ করতে চাই। এই কথা শুনে মা মনে মনে ভাবতে শুরু করে, কোন ইচ্ছার কথা ছেলেকে বলবো যা সে পূরণ করতে পারে। তখন হঠাৎ তার প্রায় ১৫ বছর আগের একটি ঘটনা মনে পড়ে। সেই কথা মনে পড়তেই মায়ের মুখের ভাব পুরোপুরি বদলে যায়। তারপর মা বিছানা থেকে উঠে দাঁড়ায়। অর্জুন জিজ্ঞাসা করে, মা, কি হলো, তুমি কোথায় যাচ্ছ? মা বলে, বাবা, ১ মিনিট অপেক্ষা কর। তুই তো জিজ্ঞাসা করলি তুই আমার ইচ্ছা পূরণ করতে চাস। আমি তোকে ইচ্ছার কথাই বলতে যাচ্ছি, কিন্তু তার জন্য আমাকে কিছু আনতে হবে। এই বলে মা সেই স্টোর রুমে যায়, যেখানে তাদের পুরনো জিনিসপত্র রাখা ছিল। সেখানে একটি সুটকেস ছিল, যে সুটকেস নিয়ে মা ছেলে এক শহর থেকে অন্য শহরে ঘুরত, যাতে তাদের জীবনযাত্রা ভালোভাবে চলতে পারে এবং ছেলের পড়াশোনার জন্য মা বিভিন্ন জায়গায় কাজ করত। সেই সুটকেসের মধ্যে তাদের কিছু পুরনো স্মৃতি সযত্নে রাখা ছিল। মা স্টোর রুমে গিয়ে সেই সুটকেস খোলে এবং তার মধ্যে থেকে একটি পুরনো চিঠি বের করে। তারপর সেই চিঠি নিয়ে সোজা ছেলের কাছে ফিরে আসে এবং অর্জুনের হাতে চিঠিটি দিয়ে দেয়। অর্জুন চিঠিটি খোলে এবং পড়ার পর বুঝতে পারে মায়ের কোন ইচ্ছার কথা বলা হচ্ছে এবং মা কোন ইচ্ছা পূরণ করতে বলছে। এই কথা শুনে অর্জুন তার মায়ের দিকে তাকিয়ে মুচকি হাসে এবং বলে, মা, এই বিষয়টি তো আমরা ভুলেই গিয়েছিলাম, তুমি চিন্তা করো না, এখন আমি অবশ্যই আমার সেই ঋণ শোধ করব, যা তুমি আমার ছোটবেলায় আমার জন্য নিয়েছিলে। এই কথা বলে মা ছেলে দুজনেই হাসতে শুরু করে। পরের দিন অর্জুন তার গাড়ি নিয়ে একটি অজানা যাত্রায় বেরিয়ে পড়ে, যে যাত্রার সঙ্গে তার শৈশবের কিছু স্মৃতি জড়িত ছিল। সেই স্মৃতির সুতো ধরে এবং শৈশবের ঋণ শোধ করতে সে গাড়ি নিয়ে প্রায় ৩ ঘন্টার একটি পথ পাড়ি দেয়। দুপুর ১২টার দিকে সে একটি শহরে পৌঁছে যায়। শহরে ঢুকে সে একটি গরিব পাড়ায় যায়। সেই পাড়ার গলিগুলো দেখে অর্জুনের অনেক কিছু মনে পড়তে শুরু করে। আসলে এই শহরে সে তার মায়ের সঙ্গে কিছুদিন বসবাস করেছিল। এখানে তার মা অন্যের বাড়িতে কাজ করে তাকে পড়াশোনা করিয়েছিল। এই গলিগুলো দেখে অর্জুনের সেই সব কথা মনে পড়ছিল। ধীরে ধীরে সে পাড়ার মধ্যে ঢুকে যায় এবং একটি চৌরাস্তায় দাঁড়িয়ে পড়ে। সেখানে সে একটি দোকানের দিকে তাকায়, যার ওপরে লেখা ছিল কৃষ্ণ কিরানা স্টোর। কিন্তু তার নিচে একটি বোর্ড ঝোলানো ছিল, যেখানে লেখা ছিল এই দোকান বিক্রির জন্য। দোকানের শাটার পুরোপুরি বন্ধ ছিল। কৃষ্ণ কিরানা স্টোর দেখে অর্জুন একেবারে হতবাক হয়ে যায় এবং কিছুক্ষণ ধরে সেই দোকানের দিকে এক দৃষ্টে তাকিয়ে থাকে। তার চোখ থেকে জল গড়িয়ে পড়তে শুরু করে। কিছুক্ষণ দোকানের দিকে তাকিয়ে থাকার পর সে পাশের একটি কিরানা স্টোরে যায়, যেখানে একটি ছেলে কাজ করছিল। অর্জুন তাকে জিজ্ঞাসা করে, ভাই, পাশের দোকানটা কি খুলবে নাকি খুলবে না? এই কথা শুনে পাশের দোকানের ছেলেটি বলে, কেন স্যার, আপনার কিছু কিনতে হবে? আমার কাছ থেকে কিনে নিন,
পাশের দোকানটা বোধহয় খুলবে না, কারণ এর মালিক খুব অসুস্থ, তারা এই দোকান বিক্রি করতে চায়। এই কথা শুনে অর্জুনের পায়ের তলা থেকে মাটি সরে যায়, কারণ এই দোকানের মালিকের কাছে তার ঋণ ছিল এবং সে সেই ঋণ শোধ করতে এসেছিল, কিন্তু এখন তিনি খুব অসুস্থ। তারপর অর্জুন পাশের দোকানের ছেলেটিকে জিজ্ঞাসা করে, তুমি কি জানো তারা কোথায় আছে? ছেলেটি বলে, সুখী হাসপাতালে তার মেয়ে তাকে ভর্তি করিয়েছে, সেখানে গেলে আপনি তাদের পেয়ে যাবেন। এই কথা শুনে অর্জুন অবাক হয় এবং জিজ্ঞাসা করে, মেয়ে? আমার তো মনে হয় তাদের কোনো পরিবার ছিল না, তাহলে মেয়ে কোথা থেকে এলো? তখন পাশের দোকানের ছেলেটি বলে, প্রায় 10 বছর আগে তারা একটি মেয়েকে দত্তক নিয়েছিল। সেই মেয়ের বাবা মা একটি দুর্ঘটনায় মারা গিয়েছিল এবং মেয়েটি একেবারে একা হয়ে গিয়েছিল। তাই তারা ভেবেছিল, কেননা এই মেয়েটিকে নিয়ে পালন পোষণ করি। মেয়েটি বড় হয়ে যায়, কিন্তু এখন তার বিয়ের বয়স হওয়ার সঙ্গে সঙ্গে শ্যামসুন্দরজি তার বিয়ের চিন্তা করতে শুরু করেন, কিন্তু তখনই তিনি অসুস্থ হয়ে পড়েন। এই কথা শুনে অর্জুনের খুব খারাপ লাগে। তারপর সে ছেলেটিকে বলে, ভাই, তুমি আমাকে বলো তারা কোথায় আছে, আমার তাদের সঙ্গে দেখা করা খুব জরুরি। ছেলেটি জিজ্ঞাসা করে, আপনি কে? আমি তো আপনাকে চিনলাম না, আপনি কি তাদের কোনো আত্মীয়? অর্জুন বলে, ভাই, আমি তাদের আত্মীয় নই, আমি তাদের পরিবারেরই একজন, তুমি আমাকে তাদের ছেলে বলতে পারো, আমার তাদের সঙ্গে দেখা করা খুব জরুরি। এই কথা শুনে ছেলেটি অবাক হয় এবং বলে, ঠিক আছে, আপনি ফলানা হাসপাতালে চলে যান, সেখানে তারা আপনার সঙ্গে দেখা করবে। এরপর অর্জুন সেই হাসপাতালের দিকে গাড়ি নিয়ে রওনা দেয়, যেটি এখান থেকে প্রায় 1 কিলোমিটার দূরে ছিল। অর্জুন সেই চিঠি নিয়ে হাসপাতালে পৌঁছে যায় এবং রিসেপশনে গিয়ে বলে, শ্যামসুন্দরজির সঙ্গে দেখা করতে হবে, তিনি কোথায় আছেন? হাসপাতালের লোকেরা তাকে জানায় যে শ্যামসুন্দরজি জেনারেল ওয়ার্ডে বেড নম্বর 24-এ আছেন। অর্জুন ওয়ার্ডের দিকে এগিয়ে যায় এবং ধীরে ধীরে সেই ওয়ার্ডে পৌঁছে যায়। সেখানে গিয়ে দেখে শ্যামসুন্দরজি বিছানায় শুয়ে আছেন, তার মুখে অক্সিজেন মাস্ক লাগানো, হাতে গ্লুকোজ চলছে এবং তার শরীর খুবই দুর্বল। পাশের বিছানায় একটি মেয়ে বসে আছে, যে দেখতে খুব সুন্দর এবং তরুণী। তাকে দেখে অর্জুন বুঝতে পারে এই মেয়েটি সম্ভবত তারা দত্তক নিয়েছিল। অর্জুন ধীরে ধীরে শ্যামসুন্দরজির কাছে পৌঁছে যায়। অর্জুন তাকে চিনতে পারে, কিন্তু শ্যামসুন্দরজি তাকে চিনতে পারেন না। অর্জুন বলে, বাবা, আমি আপনার ঋণ শোধ করতে এসেছি। এই কথা শুনে শ্যামসুন্দরজি অবাক হয়ে যান এবং তার দত্তক মেয়েকে ইশারা করে অক্সিজেন মাস্ক খুলে দেবার জন্য বলেন। মেয়েটির নাম ছিল অনন্যা। অনন্যা মাস্ক খুলে দেয়, কারণ ডাক্তার বলেছিলেন যে অল্প কথা বলার জন্য মাস্ক খোলা যেতে পারে। মাস্ক খোলার পর শ্যামসুন্দরজি বলেন, বাবা, তুমি কে? আমি তোমাকে চিনলাম না, আমার কি ঋণের কথা বলছো? তখন অর্জুন চোখে জল নিয়ে বলে, বাবা, আপনি সত্যিই মহান, আপনি আমাদের ঋণী করেছেন এবং তা ভুলেও গেছেন। আমার নাম অর্জুন, আমি সুমিত্রার ছেলে। এই কথা শুনে শ্যামসুন্দরজি পুরনো স্মৃতিতে হারিয়ে যান এবং কিছুক্ষণ ভাবতে থাকেন। তখন অর্জুন সেই চিঠিটি তার সামনে ধরে। চিঠিটি শ্যামসুন্দরজি নিজেই লিখেছিলেন। চিঠিটি দেখে তার চোখে জল চলে আসে এবং তিনি অর্জুনের দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকান। কিন্তু তখনই তার অক্সিজেন লেভেলে সমস্যা হওয়ায় শ্বাস দ্রুত চলতে শুরু করে। অর্জুন তৎক্ষণাৎ মাস্কটি আবার লাগিয়ে দেয় এবং বলে, বাবা, আপনি চিন্তা করবেন না, আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন, কোনো সমস্যা হবে না। অনন্যা এই দৃশ্য দেখে পুরোপুরি হতবাক হয়। অর্জুন যখন চিঠি দেখায়, তখন শ্যামসুন্দরজির শ্বাস দ্রুত হয় এবং চোখে জল আসে। তিনি এমনভাবে তাকাচ্ছিলেন যেন অর্জুনকে খুব ভালোভাবে চেনেন। অনন্যা জিজ্ঞাসা করে, ভাইয়া, আপনি কে? এভাবে এখানে কেন এসেছেন? এই চিঠিতে কি লেখা আছে? অর্জুন চিঠিটি শ্যামসুন্দরজির হাত থেকে নিয়ে অনন্যার হাতে দেয় এবং বলে, বোন, তুমি নিজেই এটা পড়ে নাও, এর মধ্যে যা লেখা আছে তা তুমি ভালোভাবে বুঝতে পারবে। অনন্যা চিঠিটি হাতে নিয়ে পড়তে শুরু করে। চিঠিতে লেখা ছিল, বেটি, তোমাকে ঋণ শোধ করতে হবে না, যখন তোমার ছেলে সফল হবে তখন আমার ঋণ সে শোধ করবে। এই সবই শ্যামসুন্দরজির হাতের লেখা ছিল। অনন্যা সেই হাতের লেখা চিনতে পারে। সে বুঝতে পারে যে কোনো ঋণের কথা হচ্ছে, কিন্তু কি ঋণ, কিভাবে এবং কখন এই ঋণ নেওয়া হয়েছিল তা জানার জন্য সে অর্জুনকে জিজ্ঞাসা করে। অর্জুন বলে, এখন এই কথার সময় নয়, পরে এই বিষয়ে কথা হবে। আগে তুমি বলো, আঙ্কেলজিকে কি হয়েছে? তাদের চিকিৎসা দরকার, ডাক্তারের সঙ্গে কথা বলে তাদের চিকিৎসা করাতে হবে, তারপর আমি সব কিছু বলবো। অনন্যা বলতে শুরু করে, পিতাজির শরীর খুব খারাপ, তাদের চিকিৎসার জন্য অনেক টাকা লাগবে, তাই আমরা দোকান বিক্রি করছি, যাতে টাকা পাওয়া যায় এবং পিতাজির চিকিৎসা করা যায়। তিনি বারণ করছিলেন, কিন্তু আমি চাই তিনি সুস্থ হন।
আমাদের আর কোনো টাকা নেই, ওই দোকানের ওপরই আমাদের সংসার চলত, কিন্তু পিতাজি সুস্থ হলে সব ঠিক হয়ে যাবে। এই কথা বলতে বলতে অনন্যার চোখে জল চলে আসে। অর্জুন তাকে চুপ করিয়ে বলে, বোন, কোনো কথা নয়, তুমি চিন্তা করো না, আমি এসে গেছি, আমি সব ঠিক করে দেব। এই কথা শুনে অনন্যা তার দিকে অবাক দৃষ্টিতে তাকায়। তখন অর্জুন ডাক্তারকে ডেকে জিজ্ঞাসা করে, ডাক্তার সাহেব, তাদের চিকিৎসায় কত খরচ হবে? ডাক্তার বলেন, তাদের 1.5 থেকে 2 মাস ভর্তি থাকতে হবে, চিকিৎসায় প্রায় 3 থেকে 4 লাখ টাকা খরচ হবে। অর্জুন বলে, ব্যাস, এইটুকু ব্যাপার, আপনি তাদের চিকিৎসা শুরু করুন, যত খরচ হবে আমি সব দিয়ে দেব। অর্জুন তৎক্ষণাৎ চেকবুক বের করে 3 লাখ টাকার একটি চেক কেটে ডাক্তারকে দেয় এবং বলে, এই টাকা খরচ হয়ে গেলে বাকি যা খরচ হবে আমি দিয়ে দেব। এই দেখে অনন্যা আরও কৌতূহলী হয়ে ওঠে, এই ব্যক্তি কে যে তার বৃদ্ধ বাবার জন্য এত টাকা দিচ্ছে? অর্জুন অনন্যাকে বলে, চিন্তা করিস না, তুইও আরামে থাক, কোনো সমস্যা নেই, আমি আছি, সব ঠিক করে দেব। অনন্যা আর থাকতে পারে না এবং জিজ্ঞাসা করে, ভাইয়া, তুমি কে? আমি তোমাকে একদম চিনলাম না। অর্জুন বলে, দেখ, আমার একটু খিদে পেয়েছে, চল ক্যান্টিনে যাই, সেখানে বসে সব কথা বলবো। অনন্যা এবং অর্জুন ক্যান্টিনে যায় এবং সেখানে বসে খাবার অর্ডার করে। অর্জুন অনন্যার জন্যও খাবার অর্ডার করে এবং তাকে খাওয়ায়। খাওয়ার সময় অনন্যা আবার জিজ্ঞাসা করে এবং তখন অর্জুন সব কথা বলতে শুরু করে। সে বলে, আমার নাম অর্জুন, আমার মায়ের নাম সুমিত্রা, আমি, আমার মা এবং বাবা একসঙ্গে ভালোভাবে থাকতাম। কিন্তু একদিন মজদুরি করতে যাওয়ার সময় আমার বাবা একটি দুর্ঘটনায় মারা যান। তারপর আমি এবং আমার মা এই পৃথিবীতে একে অপরের জন্য বেঁচেছিলাম। মা আমাকে পড়াশোনা করিয়ে বড় করতে চেয়েছিল, তাই তিনি অন্যের বাড়িতে কাজ করতেন। ধীরে ধীরে সময় পার হতে থাকে। আমার স্কুলে ভর্তি হয়। 5ম শ্রেণী শেষ হওয়ার পর যখন 6ষ্ঠ শ্রেণীতে ভর্তি হওয়ার সময় হয়, তখন আমরা এই শহরের এই পাড়ায় চলে আসি, যেখানে তোমাদের দোকান ছিল। এই পাড়ায় থাকার সময় আমরা তোমাদের দোকান থেকে জিনিসপত্র কিনতাম। শ্যামসুন্দরজির সঙ্গে আমাদের ভালো পরিচয় হয়ে যায়। কিন্তু আমার মায়ের পক্ষে আমাকে পড়াশোনা করানো খুব কঠিন ছিল। কখনো কখনো টাকার অভাব হতো। যখন ফি দেওয়ার জন্য টাকা কম পড়ত, তখন মা শ্যামসুন্দরজির কাছ থেকে রেশন বাকিতে নিতেন। শ্যামসুন্দরজি জানতেন যে এই মহিলা অনেক কষ্ট করে তার ছেলেকে পড়াচ্ছে, তাই তিনি টাকা নিতেন না এবং বলতেন, বেটি, কোনো ব্যাপার নয়, আমার এই পৃথিবীতে কেউ নেই, এই ছেলের পড়াশোনায় যদি আমার একটু অবদান থাকে তবে তা কোনো বড় কথা নয়। ধীরে ধীরে সময় পার হয়, আমরা এখানে 2 বছর থাকি। তারপর আমরা এখান থেকে চলে যাই। যাওয়ার আগে আমার মা শ্যামসুন্দরজির কাছে হিসাব চায়। তখন তিনি আমার মাকে এই চিঠিটি দেন, যার মধ্যে এই সব কথা লেখা ছিল। এই কথা শুনে অনন্যার চোখ ভরে আসে। তার বাবার এই ভালো কাজ দেখে সে অভিভূত হয়। তারপর তারা খাবার খায়। অর্জুন শ্যামসুন্দরজির ভালোভাবে চিকিৎসা করায়। তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে গেলে অর্জুনকে দেখে খুব খুশি হন এবং বলেন, বাবা, তুই সত্যি সফল হয়েছিস। তোর মা বলতো তুই সফল হবি, তুই সেটা করে দেখিয়েছিস। অর্জুন বলে, বাবা, এটা সব আপনার আশীর্বাদ। এখন বলুন, আপনার এই অবস্থা কিভাবে হলো? শ্যামসুন্দরজি বলেন, বাবা, এটা সব ভগবানের খেলা। কখন মানুষের ওপর কি বিপদ আসে কেউ জানে না। আমারও বিপদের সময় ছিল। অনেক দিন ধরে শরীর খারাপ ছিল। চিকিৎসার জন্য সঞ্চিত টাকা শেষ হয়ে যায়। শেষে দোকান বিক্রির বোর্ড লাগাতে হয়। অর্জুন বলে, বাবা, আপনাকে দোকান বিক্রি করতে হবে না, আপনাকে এখানে থাকতেও হবে না। আমি একটি বড় বাংলো কিনেছি, আপনি আমার সঙ্গে সেখানে চলুন, মাও আপনাকে দেখে খুব খুশি হবে। শ্যামসুন্দরজি প্রথমে আপত্তি করেন এবং বলেন, না বাবা, আমার মেয়ের বিয়ের দায়িত্ব আছে, তার বিয়ে না হওয়া পর্যন্ত আমি যেতে পারবো না। অর্জুন বলে, আপনি কেন চিন্তা করছেন? আমি এখন ভালো উপার্জন করি, আমার কাছে এত টাকা আছে যে আমি আমার বোনের বিয়ে ধুমধাম করে করতে পারি। আপনি যখন আমার লালন পালনের জন্য টাকা দিয়েছিলেন, তখন এই বোনের বিয়ের দায়িত্বও আমার। এই বলে অর্জুন শ্যামসুন্দরজির সঙ্গে যাওয়ার জন্য জেদ করতে থাকে। কিন্তু শ্যামসুন্দরজি বলেন, বাবা, এখন নয়, আমার একটি ছোট কাজ বাকি আছে। যদি তোর সময় থাকে তবে আমার সঙ্গে চল, আমার পাড়ার কিছু লোকের সঙ্গে কথা বলতে হবে। অর্জুন জিজ্ঞাসা করে, কাদের সঙ্গে কথা বলতে হবে? তিনি বলেন, পাড়ার কিছু বয়স্ক লোক, যারা আমাকে বলেছিল, একা থাকিস না, বুড়ো বয়সে পরিবারই কাজে আসে। আমি তাদের বলেছিলাম, পরিবার নেই তো কি করব? তারা বলেছিল, বুড়ো বয়সে কেউ তোর পাশে থাকবে না। আমি তাদের দেখাতে চাই যে আমার করা ভালো কাজ ফিরে এসেছে।
আজ আমার ভালো কাজ আমার পাশে আছে। অর্জুন খুশি হয়ে তার সঙ্গে যায়। শ্যামসুন্দরজি সেই লোকদের কাছে গিয়ে তাদের তিরস্কার করেন এবং বলেন, দেখ, টাকা কাজে আসেনি, আমার ভালো কাজ কাজে এসেছে, এই সেই ছেলে। লোকেরা যখন দেখে যে এত বড় হয়েও অর্জুন তার ঋণ শোধ করতে এসেছে, তখন তাদের মাথা নিচু হয়ে যায়। এরপর শ্যামসুন্দরজি অর্জুনের সঙ্গে যেতে রাজি হন। শ্যামসুন্দর এবং অনন্যা তাদের ছোটখাটো জিনিসপত্র প্যাক করে এবং অর্জুনের বিশাল হাবেলিতে চলে যান। অর্জুনের মা যখন শ্যামসুন্দরজিকে দেখেন, যিনি এখন অনেক বুড়ো এবং দুর্বল হয়ে গেছেন, তখন তিনি খুব খুশি হন এবং তার খোঁজ খবর নিতে শুরু করেন। তিনি বলেন, ভাইয়া, আপনার শরীর ঠিক আছে? শ্যামসুন্দরজি তাকে দেখে চোখে জল নিয়ে বলেন, বোন, আমি ভাবিনি যে তোমরা ফিরে আসবে, আমি তো শুধু এমনিই তোমাদের সাহায্য করেছিলাম। সুমিত্রা বলেন, ভাইয়া, কিভাবে না আসব, আপনি বিপদে আমাদের পাশে দাঁড়িয়েছিলেন। বিপদে যে পাশে দাঁড়ায় তাকে সবসময় মনে রাখা হয়। এরপর অর্জুন সেখানেই তার বোন অন্যান্যার বিয়ে ধুমধাম করে সম্পন্ন করে। শ্যামসুন্দরজি আজও তাদের সঙ্গে থাকেন। মাঝে মাঝে তাদের মন চাইলে অর্জুন তাদের নিয়ে এখানে আসে এবং সেই লোকদের সঙ্গে দেখা করে যাদের সঙ্গে তাদের জীবন কেটেছে। তারা অর্জুনকে দেখে খুব খুশি হয় এবং বলে, ভালো কাজ ফিরে আসে। তো বন্ধুরা, এটাই ছিল আজকের গল্প। এই গল্পটি তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও। যদি গল্পটি ভালো লাগে তবে লাইক করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো, যাতে আমরা এমন আরও ভালো ভালো গল্প তোমাদের জন্য নিয়ে আসতে পারি। এই গল্পগুলো কাউকে বিরক্ত করার জন্য বলা হয় না। এই গল্পগুলো তোমাদের শোনানো হয় যাতে তোমরা এ থেকে কিছু শিখতে পারো এবং নিজের জীবনে তা প্রয়োগ করতে পারো। পরের গল্পের নতুন বিষয় নিয়ে দেখা হবে। ততক্ষণের জন্য জয় হিন্দ, জয়।